হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়, যেটা জীবন পাঠ, সেটা নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তো দেখো, আজকের চ্যাপ্টারটা হচ্ছে জীববিজ্ঞানের দুনিয়ায় পরিচিতি টাইপের একটা চ্যাপ্টার। হ্যাঁ, তো এখানে আমরা আজকে বিভিন্ন ধরনের জীব জড় নিয়ে হয়তো একটা গ্রস আলোচনা করব, একদম পরিচিতি টাইপের আলোচনা। তো যদিও অত সহজ না চ্যাপ্টারটা, একটু প্যাচ আছে, বাট ছোট। হ্যাঁ, চ্যাপ্টারটা ছোট, তো হয়তো আজকে খুব বেশি বড় লেকচার লাগবে না, একদম গুটি একটা লেকচারই হয়ে যাবে। তো ক্লাস শুরু করি, চলো আমরা। আচ্ছা, দেখো, মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ হচ্ছে খাদ্য উৎপাদন, চিকিৎসাশাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা করা। এসব ক্ষেত্রে জীববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। এই অধ্যায়ে জীববিজ্ঞানের সংজ্ঞা, শাখাসমূহের নাম এবং জীবের নামকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে মানব সভ্যতা বিকাশে বর্তমান শতকের চ্যালেঞ্জ। হ্যাঁ, এই জিনিসটা অত বেশি ইম্পর্টেন্ট না হলেও জাস্ট এই 3টা পয়েন্টের নাম একটু মনে রাখো। কী কী? আমাদের খাদ্য উৎপাদন, আর হচ্ছে চিকিৎসা শাস্ত্রের উন্নয়ন এবং বিরূপ পরিবেশে জীবনের অস্তিত্ব রক্ষা। আচ্ছা, তাহলে এই তিনোটা জিনিস হচ্ছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, আর এই তিনোটা ক্ষেত্রেই হচ্ছে জীববিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মেইনলি সেটাই হচ্ছে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, এই যেটা বলছিলাম যে জীববিজ্ঞান সম্পর্কে আমরা একটা গ্রস পরিচিতি লাভ করবো এই চ্যাপ্টারে, সেটাই শুরু হচ্ছে এই জীববিজ্ঞানের ধারণা। দেখো, আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যাদের জীবন আছে তারা জীব, আর যেসব জিনিসের জীবন নেই তারা জড়। এটা তো আমরা হচ্ছে একদম ছোটোবেলা থেকে, মানে কেন জীব আর জড় ক্লাসিফিকেশন করতেছি, মানে পৃথিবীর যে কোনো বস্তুকে আমরা দুই ভাগে এমনি গ্রসলি ভাগ করতে পারি, জীব আর জড়। যাদের জীবন আছে জীব, যাদের জীবন নেই জড়। এখন মোটা দেখে হ্যাঁ, এটাই দুই ভাগে ভাগ করা যেতে পারে, কিন্তু বিজ্ঞানের যদি সূক্ষ্ম বিচার করতে বলি আমরা, তাহলে হচ্ছে কোথায় জড় চেতনের শেষ আর কোথায় জীবনের শুরু তা অনেক সময় বলা মুশকিল হয়ে পড়ে। হ্যাঁ, কিছু কিছু এরকম জিনিস হচ্ছে আমরা পাবো যদি আমরা মানে সব কিছুকে এরকম দুই ভাগে ভাগ করতে চাই, যে যাদের জীবন আছে তারা জীব আর যাদের জীবন নেই তারা জড়। তাহলে হচ্ছে আমরা এরকম কিছু জিনিস পাবো যারা হচ্ছে তাদের জীবন আছে কি নাই তাদের নিয়েই আমরা কনফিউজ হয়ে যাবো। প্লাস হচ্ছে মানে এভাবে অ্যাকচুয়ালি আমাদের ক্লাসিফাই সব কিছুকে করা সম্ভব না, বা যুক্তিযুক্তও না সব কিছু। তো দেখো, আসলে জীবনের ভিত্তিমূলে কাজ করে পদার্থবিজ্ঞান এবং রসায়নের সেই একই নিয়ম যা কিনা জড়জগৎকেও নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তাই জীবজগৎকে বুঝতে হলে ভৌতবিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান ও রসায়নের জ্ঞান জরুরি। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে ভৌতবিজ্ঞান জানলে আলাদা করে জীববিজ্ঞান পাঠ নিষ্প্রয়োজন, বরং জীবনকে ভাবা যেতে পারে অনেকগুলো জড়ের এমন এক জটিল সমাবেশ হিসেবে, যেখানে ওই জটিলতার কারণে নতুন কিছু গুণের উদ্ভব হয়েছে। তাহলে হচ্ছে এই জায়গাটা একটুখানি আমরা গুরুত্ব যদি দেই, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো ভৌতবিজ্ঞান বলতে কাকে বোঝানো হচ্ছে। ভৌতবিজ্ঞান মানে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আর কি, যেটা হচ্ছে পদার্থবিজ্ঞান ও রসায়ন। তো পদার্থবিজ্ঞান বা রসায়ন ওয়াইজ আমরা কিছু হচ্ছে রিয়াকশান বলতে পারো, বা এমন এমন কিছু ব্যাপার পাবো যেগুলো হচ্ছে জড়র মধ্যেও ঘটতে পারে। তো এই যে আর যখন হইতেছে দেখা যায় যে কিছু বস্তুতে এসব পদার্থবিজ্ঞান বা রসায়নের বিভিন্ন জটিল জিনিসপত্র, অনেক জটিল জিনিসপত্র ঘটার কারণে নতুন কিছু গুণের উদ্ভব হয়, তখন হচ্ছে সেটাকে আমরা বলি জীব আর কি, এরকম কিছু, বা জীবন। হ্যাঁ, জীবন কীভাবে হচ্ছে ভাবা যেতে পারে আর কি। তো এটাই হতেছে, এই জন্য আমাদের ভৌতবিজ্ঞানের পাশাপাশি হচ্ছে জীববিজ্ঞানের জ্ঞানটাও জরুরি আমাদের জীবনের অস্তিত্ব বোঝার জন্য, কারণ ওই যে বললাম নতুন কিছু গুণ থাকে এটাই। ঠিক যেমন হাইড্রোজেন আর অক্সিজেনের নির্দিষ্ট আনুপাতিক সংযোগে পানি তৈরি হয়, যার বৈশিষ্ট্য হাইড্রোজেন বা অক্সিজেন কোনোটারই মতো না। তাই জড়ের সুনির্দিষ্ট সন্নিবেশে জীব গঠিত হলেও তার মধ্যে এমন সব নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটে যা তার জড় গাঠনিক উপাদানগুলোর মধ্যে ছিল না। আচ্ছা, হ্যাঁ, এখন মনে করো হাইড্রোজেন একরকম গ্যাস বা যেটাই বলো, তারপর হচ্ছে অক্সিজেন আরেক রকম গ্যাস। এই দুইটাকে মিলায় যে পানি তৈরি করতেছি, এটা তো গ্যাস না, এটা একটা তরল পদার্থ। বা যেরকমই হোক, ওই হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদা যেটা ছিল তার থেকে অনেক পার্থক্য। তো জীবনের ব্যাপারটাও সেরকম, যে অনেকগুলো জটিল ঘটনা একসাথে ঘটে নতুন কিছু গুণের উদ্ভব হয়েছে, এটাই। তো জীববিজ্ঞান দেখো বেশ প্রাচীন বিজ্ঞান, ইংরেজিতে হতেছে এটাকে বায়োলজি বলে। আচ্ছা, কি কি গ্রিক শব্দ কি কি দিয়ে গঠিত হয়েছে? দেখো, গ্রিক শব্দ ফার্স্ট অফ অল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ল্যাটিন না গ্রিক, এটা হচ্ছে এমসিকিউতে জানা যেতে পারে। তাহলে হচ্ছে আমাদের গ্রিক বায়োস এবং লগোস, এই দুইটা শব্দের মাধ্যমে হচ্ছে আমাদের জীববিজ্ঞানের মানে
শব্দটা এসেছে আর কি। যেহেতু চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই হচ্ছে সভ্যতার আদিকাল থেকে গ্রিক, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ সহ বিভিন্ন এলাকায় হচ্ছে আমাদের জীববিজ্ঞানের চর্চা হয়। আছে কোন কোন জায়গায় চর্চা হয় মনে রাখতে পারো। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবুও জ্ঞানের বিকাশের জন্য তা অপরিহার্য ছিল। আচ্ছা, এই যে একবার রিডিং পড়াই দিছি, এইটুকু পার্ট এই জীবনে একবার রিডিং পড়াই যথেষ্ট, বারবার পড়তে হবে না। হ্যাঁ, কিন্তু আমি যে জায়গাগুলো দাগাই দিলাম এরকম নিজেরা দাগাই নিবা, দাগাই হচ্ছে প্লাস যদি তোমার কিছু মনে হয় যে তোমার আরও কিছু করতে হবে, মানে এইটুকু দাগাইলে আই থিঙ্ক এনাফ। এটুকু দাগাই নিবা, যখন হচ্ছে রিভিশন দিবা তখন জাস্ট এগুলোই রিভিশন দিবা। এটা হচ্ছে রিভিশনের টেকনিক, বা যে কারণে রিভিশনে আমাদের কম সময় লাগে সেটা হচ্ছে আমরা সব কিছু অ্যাকচুয়ালি পড়ার মানে দরকার হয় না। এবং এই চ্যাপ্টারে এরকম জিনিস দিয়ে ভরা, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারও না, আমি যে কারণে তোমাদেরকে এখন পড়াচ্ছি। এখন যেটুকু আমি বলবো ওটুকুর বেশি আসলে পড়ার দরকার নেই। দেখো জীববিজ্ঞানের শাখাগুলো। আচ্ছা, জীববিজ্ঞানের কিন্তু অনেক শাখা আছে। জীবের যে দুটি ধরন আমাদের চারপাশে তাকালে দেখতে পাই, সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী। আচ্ছা, এখন ওই যে বললাম যে আমরা হচ্ছে মোটা দাগে পৃথিবীর সব বস্তুকে দুই ভাগে ভাগ করি, কি কি, জীব আর জড়। এখন ওই জীবকে আবার মোটা দাগে দুই ভাগে ভাগ করে দেখা যায় উদ্ভিদ আর প্রাণী। হ্যাঁ, তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য একে দুইটা শাখায় ভাগ করে নেওয়ার প্রচলন ছিল, উদ্ভিদ বিজ্ঞান আর প্রাণীবিজ্ঞান। এই রীতি যদিও এখনও কিছুটা চালু আছে, কিন্তু জীববিজ্ঞান এতটাই বিস্তৃতি লাভ করেছে যে দুইটা ভাগে ভাগ করে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি উদ্ভিদ প্রাণী বাদে আরও অনেক জিনিস আছে, তো আমাদের খালি উদ্ভিদ আর প্রাণী বলে যদি আমরা পড়ালেখা করি তাহলে হবে না। হ্যাঁ, আচ্ছা, যেরকম হইতেছে এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয়। আবার কখনো কখনো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতি কোনো সাধারণ বৈশিষ্ট্যকে একসাথে বিশ্লেষণ করা দরকার হয়, তখন হচ্ছে জীবের ধরনভিত্তিক শাখাগুলো অবশ্যই হয় না। মানে হচ্ছে হ্যাঁ, তো মানে মাঝে মাঝে আসলে আমাদের এই জীববিজ্ঞান প্রাণী বিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞান দিয়ে পোষায় না, মেইন কথা এটাই বলতেছে এখানে ঘুরায় ফিরায়। তো এটাই বললাম, এত কিছু বারবার পড়া লাগবে না, মাথায় প্যাচ লাগবে, জাস্ট এই জায়গা তাকাই দিতেছে। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় বিভক্ত হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয় অন্তর্ভুক্ত শাখাগুলো ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুভাগে ভাগ হয়ে থাকে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, তোমরা দেখবা যদি হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট আছে তোমরা হচ্ছে দেখতে চাও, দেখবা যে যেরকম ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথ হচ্ছে দুই টাইপের আছে, একটা হচ্ছে পিওর ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ। পিওর মানে হচ্ছে আমাদের ভৌত সাবজেক্টটা নিয়ে একদম জাস্ট ওই সাবজেক্টটা নিয়ে হচ্ছে আলোচনা করা হয়, যেটা একদম ভিতরে যে আলোচনা এটাই। আর অ্যাপ্লাইড হচ্ছে ওই সাবজেক্টটা, যেমন ফলিত গণিত বা অ্যাপ্লাইড ম্যাথ, এখানে হচ্ছে আমাদের ওই ম্যাথটাকে কাজে লাগানো যায় কোনভাবে বা কিছু, মানে এরকম আর কি ব্যাপারটা, যে একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে ফলিত। হ্যাঁ, আচ্ছা, এই দুই ভাগে হচ্ছে ভাগ হয়ে থাকে। জীববিজ্ঞানও তার ব্যতিক্রম না। ভৌত শাখা বলতে সেসব শাখা বোঝানো হয় যেখানে তাদের তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ সংক্রান্ত দিকের তুলনায় বেশি গুরুত্ব পায়, আর হচ্ছে ফলিততে প্রয়োগ সংক্রান্তটা হচ্ছে গুরুত্ব পায়। এই যেখানে প্রয়োগটাই বড় সেটা হচ্ছে আমাদের ফলিত শাখা। আচ্ছা, এরপর হচ্ছে ভৌত জীববিজ্ঞান। দেখো তাহলে হচ্ছে কি বললাম, তত্ত্বীয় বিষয় নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে ভৌত। হ্যাঁ, এখন কি কি আছে দেখো, আমাদের এখানে হচ্ছে আমাদের 5, 10, 11টা হচ্ছে আমাদের ভৌত শাখা আছে, মানে এখানে নাম আছে আর কি আপাতত। দেখো ফার্স্টে হচ্ছে মরফোলজি, অঙ্গসংস্থান বিদ্যা। এখানে হইতেছে আমাদের দৈহিক গঠন বর্ণনা করা হয়। হ্যাঁ, বাহ্যিক বর্ণনার বিষয়ে যদি আমরা বলি, বাহ্যিক অঙ্গসংস্থান যেটা, ওইটা হইতেছে আমাদের বাহ্যিক অঙ্গসংস্থান, মানে বাইরের যে অঙ্গগুলো আছে সেগুলোর আমরা দেখতে পাই, যেটা এটা এক্সটার্নাল মরফোলজি। এই যে, আর হচ্ছে যদি ভিতরের অভ্যন্তরীণ অঙ্গের বিষয় নিয়ে আলোচনার কথা বলি তাহলে হচ্ছে ইন্টারনাল মরফোলজি গেল এটা। তারপরে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, এখানকার ইংলিশ নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই নামগুলো প্রত্যেকটা, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। একটা না একটা এমসিকিউ আসবেই এসএসসিতে এই জায়গা থেকে, এই পেজটা আর পরের পেজটা। জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো হচ্ছে এই জায়গায় হতেছে আলোচনা করা হয়। শারীরবিদ্যা বা ফিজিওলজি। হ্যাঁ, আচ্ছা, জীবের অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেরকম শ্বসন, রেচন,
তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণ, এগুলো এখানে আলোচিত হয়। এবং হিউম্যান ফিজিওলজি যেটা, এটা কিন্তু মেডিকেলের একদম ফার্স্ট ফেজের মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ানো একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফিজিওলজি খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমাদের শরীরে যত ধরনের কাহিনী হইতেছে, এই যে সালোক সংশ্লেষণ বলো, শ্বসন বলো, প্রত্যেকটা আর কি খুব ইম্পর্টেন্ট। যেরকম শ্বসন বা রেসপিরেশন, আমরা যে শ্বাস নিচ্ছি শ্বাস ছেড়ে দিচ্ছি, ভিতরে কাহিনী হইতেছে, এগুলো সবই ওই মানুষের শরীরে যা হয় এগুলো সব হিউম্যান ফিজিওলজিতে পড়ানো হয় মেডিকেলে। তো এরকম। তারপরে হিস্টোলজি, হিস্টোলজি হচ্ছে আমাদের জীবের টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। টিস্যু সমূহের গঠন এগুলোও অনেক ইম্পর্টেন্ট। এবং ওই যে বললাম মেডিকেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এটাও পড়ানো হয় হিস্টোলজি। এবং হিস্টোলজি আমাদের সব ছবি আঁকার লাগে, একদম টিস্যুর ছবি আঁকা, এবং ওইটা যে এত কষ্টের কাজ, মানে কিন্তু আমার মাঝে মাঝে এত অবাক লাগে যে আল্লাহ তাআলা কি সুন্দর এক একটা কোষকে এক একভাবে মানে সুন্দর করে হচ্ছে তৈরি করেছেন, একদম সূক্ষ্ম লেভেলের, হ্যাঁ, কিন্তু মানে কত সূক্ষ্ম আসলে। আচ্ছা, যাই হোক, এরপরে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, এটাও আমাদের পড়ার ব্যাপার। দেখো, জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ, এগুলো নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়। তারপর হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি, কোষের গঠন, কার্যাবলী, বিভাজন সম্পর্কে আলোচনা করা হয়। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স হচ্ছে আমাদের জিনোজীবের বংশগতি ধারা সম্পর্কে আলোচনা করা হয়। আচ্ছা, তোমাদের একটা চ্যাপ্টার বাকি আছে মনে হয়, এই বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের, অনেক মজার চ্যাপ্টার, খুব মজার ব্যাপার এটা। এবং আমার খুব ভালো লাগতো, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক নিয়ে হায়ার লেভেলের পড়াশোনা, মানে খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, দেখো, বিবর্তনবিদ্যা বা ইভলিউশন, এখানে হচ্ছে কি আলোচনা করা হয়? প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশের তথ্যসমূহ আলোচনা করা হয়। তারপর হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি, এখানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এন্ডোক্রাইনোলজি হচ্ছে হরমোনের কার্যকারিতা, এই শাখা আলোচ্য বিষয়। জীব ভূগোল হচ্ছে বায়োজিওগ্রাফি, ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি যেটা আছে ওটা নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, তাহলে হচ্ছে 11টা যদি আমি একটু এভাবে করি, আচ্ছা, সিরিয়াল ওয়াইজ না বলে আমি হচ্ছে একদম ভিতর থেকে শুরু করি। দেখো, আমাদের শরীর কোষ দিয়ে তৈরি, তাহলে হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি, এটা নিয়ে পড়ালেখা করাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের মনেই থাকে। তাহলে এই যে কোষবিদ্যা বা সাইটোলজি, কোষের গঠন, কার্যাবলী, বিভাজন, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এই তিনটে জিনিস গেল। এরপরে হচ্ছে আমাদের কোষের থেকে আরেকটু বড় যদি যাই, হিস্টোলজি বা হিস্টোলজি, এই যে, তাহলে এখানে হচ্ছে টিস্যু সমূহ, কোষ মিলে অনেকগুলো কোষ মিলে টিস্যু তৈরি হলো, টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যগুলো আলোচনা করা হয়। এই টিস্যু দিয়ে হইতেছে আমাদের কি হয়? অঙ্গ হয়, অঙ্গ থেকে তন্ত্র হয়, তার মানে হচ্ছে অঙ্গতন্ত্র বা অঙ্গ সংস্থান বিদ্যা বা মরফোলজি। হ্যাঁ, অঙ্গ সংস্থান বর্ণনা এখানকার আলোচনার বিষয় দুইটা জিনিস আছে, বহি অঙ্গ সংস্থান, অন্ত অঙ্গ সংস্থান। বহি অঙ্গ সংস্থান হচ্ছে এক্সটার্নাল মরফোলজি, অন্ত অঙ্গ সংস্থান ইন্টারনাল মরফোলজি। তারপরে হচ্ছে কি গেল, এরপরে হচ্ছে আমাদের তো একটা গঠন, মানে শরীরের গঠন হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের শরীরে কি কি কাহিনী হয়, মানে হচ্ছে কি প্রক্রিয়া হচ্ছে, শ্বসন, রেচন, এগুলো নিয়ে আলোচনা, বা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা, শ্বসন নিয়ে। তাইলে হতেছে এটা হতেছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। তাহলে হচ্ছে 4টা গেল, সাইটোলজি, হিস্টোলজি, মরফোলজি, তারপর হচ্ছে শারীরবিদ্যা। এরপরে এই যে অনেক কাজ হয়, সব কিছু মিলায় আমাদেরকে হচ্ছে শ্রেণীবিন্যাস করা হয়। হ্যাঁ, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। তারপরে দেখো, আমাদের একদম এখন এই এত যে কাহিনী হইতেছে, আমরা বড় মানুষ হইতেছে, একদম আমরা ছোট থাকি না, ফার্স্টে ভ্রূণ তৈরি হয়, তারপরে হচ্ছে এত বড় মানুষ হয়, তো আমাদের ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। আচ্ছা, এরপরে হচ্ছে এখন আমাদের এই যে বংশ থেকে বংশান্তরে বিভিন্ন ইসে যাচ্ছে, তো গতিবিদ্যা বা জেনেটিক্স। তারপরে এর থেকে যে আমাদের বিবর্তন হইতেছে, বিবর্তন নিয়ে আলোচনা, বাস্তুবিদ্যা, তারপরে এন্ডোক্রাইনোলজি, আর হচ্ছে জীবভূগোল। তো গেল আমাদের 11টা। এরপরে হচ্ছে আমরা ফলিত জীববিজ্ঞান, এটা যদি দেখি। আচ্ছা, ফলিতর মধ্যে দেখো কি কি আছে। ফার্স্টে হচ্ছে আমাদের জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি। আচ্ছা, হ্যাঁ, প্যালিওন্টোলজি, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ যেটা আছে এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান, সেটা হচ্ছে আমাদের জীবাশ্ম বিজ্ঞান। তারপরে হচ্ছে দেখো বায়োস্ট্যাটিস্টিক বা জীব পরিসংখ্যান বিদ্যা। তারপরে হচ্ছে আমাদের পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি, যেটা হচ্ছে আমাদের পরজীবী নিয়ে যেখানে এসে আলোচনা হয়। তারপরে মাছ নিয়ে মৎস্য বিজ্ঞানে মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, এগুলো। কীটতত্ত্ব নিয়ে এন্টোমোলজি, কীট পতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, এটা খুব মানে মাস্ট রিড একটা জিনিস, কারণ হচ্ছে আমাদের
মনে করো ওই যে কৃষকের ফসলের কথা যদি বলো, অনেক পোকামাকড় থাকে, হ্যাঁ, কোনোটা ভালো, তো সেগুলোকে তো মারা যাবে না, তো ওগুলো নিয়ে আলোচনা, স্টাডি করা, গবেষণা করা। তারপরে হচ্ছে আমাদের আর কোনগুলো খারাপ সেগুলোকে কিভাবে দমন করা যায়, মানে সব থেকে হাইজেনিক হইতে বা যেটাই বলো, তো এসব নিয়ে আলোচনা করতে হবে। আর এগুলো ওই যে যেহেতু আমাদের ইসের মধ্যে পড়ে যাইতেছে, যে মানে অ্যাপ্লাইডের মধ্যে পড়ে যাচ্ছে, এদিকে ফলিত ব্যাপারটা বেশি, এই জন্য হচ্ছে এগুলো আমাদের ফলিত বিজ্ঞান। তারপরে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওই যে বলছিলাম জেনেটিক্স হচ্ছে যে জেনেটিক্স স্টাডি করা হয়েছিল হচ্ছে ভৌততে, এখানে হচ্ছে সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে। তারপর বায়োকেমিস্ট্রি, পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশেনোগ্রাফি, বনবিজ্ঞান বা ফরেস্ট্রি, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, ফার্মেসি, বন্যপ্রাণীবিদ্যা বা ইনফরমেটিক্স। আচ্ছা, এগুলো জাস্ট কয়েকবার পড়বা, তোমার তো আর সবগুলো লিখতে হবে না, এমসিকিউ আসবে, তো আই থিঙ্ক মনে পড়ে যাবে সবগুলো, এত কঠিন না, বাট মানে সবগুলা তোমার সিরিয়াল ওয়াইজ মনে রাখার কোনো দরকার নেই আর কি। আচ্ছা, আচ্ছা এরপরে হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাই দিই, এই যে যেরকম দেখো ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান, এটা হচ্ছে কোনটা, কোন বিভাগের কাজ আর কি, এরকম যদি বলে বায়ো ইনফরমেটিক্স, তো এরকম এই লাইনগুলো ভালো মতো পড়ে রাখবা। আচ্ছা, এরপরে দেখো আমরা আসি এখন জীবের শ্রেণী বিন্যাসে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্লাস এখান থেকে হচ্ছে আমাদের কোশ্চেন আসবে বড় সৃজনশীল। দেখো আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের হচ্ছে কত 4 লক্ষ এবং প্রাণীর হচ্ছে প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ করা হয়েছে, কিন্তু এটা চূড়ান্ত না, প্রতিদিন অ্যাড হইতেছে আর কি। আচ্ছা, আর যদি কখনো শেষ করা যায় হয়তো 1 কোটি হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই এখন আমাদের শেখার সুবিধার জন্য এইটাকে হইতেছে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানো প্রয়োজন, কারণ দেখো এই 13 লক্ষ বা 4 লক্ষ প্রজাতি, তারপরে আবার মানে এতগুলাকে তো আমরা আলাদা করে পড়তে পারবো না, কিন্তু আমাদের তো ধারণা পাইতে হবে, তো আর সবগুলো নিয়ে আমাদের সবার এত পড়ালেখা হয়তো মানে করার দরকার নেই, কিন্তু আমাদের গ্রস একটা ধারণা পাওয়ার জন্য হচ্ছে কি করা হয়েছে, আমাদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। আমরা কি করি, মনে করো যদি একটা চ্যাপ্টারে অনেক জায়গায় অনেক ইনফরমেশন হচ্ছে ছড়াই ছিটাই আছে, আমরা কি করি ওইটাকে একটা চাই না যে একটা টেবিলে নিয়ে আসতে বা একটা ছকে নিয়ে আসতে, যাতে হচ্ছে আমাদের পড়াটা একটু ইজি হয়। তো ব্যাপারটা এখানেও তাই হয়েছে যে আমরা আমাদের পড়ালেখার সুবিধার্থে বা যেটাই বলো শ্রেণীবিন্যাস করার ট্রাই করেছি, যাতে ব্যাপারটা ইজি হয়। আচ্ছা, তাহলে হচ্ছে জীবজগৎকে একটা স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই হচ্ছে প্রকৃতিবিদগণ অনুভব করেছেন, সেই প্রয়োজনের তাগিদে হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি গড়ে উঠেছে। আচ্ছা, এটা কি ট্যাক্সোনমি কি আমাদের ভৌত বিজ্ঞান নাকি ফলিত বিজ্ঞান? কমেন্ট একটু বলে যাও তো বাচ্চারা। শ্রেণীবিন্যাসের লক্ষ্য দেখো একটাই, বিশাল আর বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময় সঠিকভাবে জানা। দেখো শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান কে রেখেছে, সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, ওনার নামটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং পারলে সালটাও মনে রাখবে। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। আচ্ছা, এই লাইনটা পুরোটা ইম্পর্টেন্ট। ক্যারোলাস লিনিয়াস চিকিৎসক ছিল, আপসালা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে তারপর ওখানেই হচ্ছে আমাদের জয়েন করছে। তার হচ্ছে কত সালে, এটা 1735 সালে, আর তার জন্ম হিসেবে যদি বলি 1707 থেকে 1778। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ, জীবের শ্রেণীবিন্যাসে তার আগ্রহ ছিল। তিনি প্রথম হচ্ছে জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন, আর তিনি হচ্ছে মেইনলি সবার ফার্স্টই উদ্ভিদ জগৎ আর প্রাণী জগতের যে বিশেষণটা ওটা করছিল। আচ্ছা, এখন দেখো আমাদের শ্রেণীবিন্যাস জিনিসটা, এটা কিন্তু একটা উদ্দেশ্য আছে, তাই না? উদ্দেশ্য কি দেখো, প্রতিটা জীবের দল আর উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রত্যেকটা জীবকে শনাক্ত করে নামকরণের ব্যবস্থা করা, সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। আচ্ছা, আমার গলার হঠাৎ কি হইলো বুঝতেছি না, কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন দেখো ফার্স্ট লাইনটা যেটা, এটা কিন্তু মেইন উদ্দেশ্য। যদি তোমাদের জ্ঞানমূলকে বাই চান্স আসেও এটা লিখলেই হয়েছে যে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দলের উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, বাট তোমাদের মানে সৃজনশীলের জন্য এই জিনিসটা পড়ে রাখতে পারো। হ্যাঁ,
আচ্ছা, তাহলে হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের সৃজনশীলেও অ্যাকচুয়ালি লাগে। এই পুরো প্যারাটা আই থিঙ্ক পড়ে রাখতে পারলে ভালো। মানে উদ্দেশ্য হচ্ছে ওই যে প্রত্যেকটা জীবের যে দল আর উপদল ওইটা সম্পর্কে মানে শ্রেণীবিন্যাসের মাধ্যমে অ্যাকচুয়ালি দল আর উপদলটা ক্রিয়েট করা হয়েছে যাতে ইজিলি আমাদের সবার সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, আর ওই জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আর কি আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ যাই হোক যা আছে। এরপরে দেখো এখন জীবজগৎ ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত জাস্ট এই দুইটাতেই ভাগ করা হতো, অনেক দিন কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। বিজ্ঞানের অগ্রযাত্রে তারপরে হচ্ছে আমাদের কোষের ডিএনএ আরএনএর প্রকারভেদ, তারপর হচ্ছে জীবদেহের কোষের বৈশিষ্ট্য, সংখ্যা, খাদ্যাভ্যাসের তথ্য উপলব্ধির উপর ভিত্তি করে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, কিসের উপর ভিত্তি করে? ডিএনএ আরএনএর প্রকারভেদ, জীবদেহের কোষের বৈশিষ্ট্য, সংখ্যা আর খাদ্যাভ্যাস, এদের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে 5 কিংডম, এই 5 কিংডম প্রস্তাবনা এভাবেই হচ্ছে কোশ্চেনটা আসবে। এবং তারপরে হচ্ছে 5টা রাজ্য ঠিক আছে, কিন্তু 5 কিংডম এটা না খেয়াল করলে হচ্ছে ভুলে যাবে। 1969 সালে, এই সালটা ইম্পর্টেন্ট। ক্যারোলাস লিনিয়াস তো 1735-এ হচ্ছে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত ছিলেন, তো ওই টাইম থেকেই হইতেছে তার কাহিনীটা হয়েছে, মানে তার শ্রেণীবিন্যাসটা। এরপর থেকে বিংশ শতাব্দী পর্যন্ত মানে 1900 সালের টাইম পর্যন্ত হচ্ছে এটা চলছে। তারপরে আর.এইচ. হুইটেকার হচ্ছে 1969 সালে 5 কিংডম প্রস্তাবনা করেন, আর ওইটাকে হচ্ছে আবার মার্গিওলিস 1974 সালে আমাদের পরিবর্তিত রূপ দেন, যেটার মাধ্যমে হচ্ছে 2টা সুপার কিংডম থাকে আর ওইটার আন্ডারে হচ্ছে আমাদের 5টা রাজ্য থাকে। এখন সুপার কিংডম 1, সুপার কিংডম 1 কি? সুপার কিংডম 1-এ কাদেরকে রাখবো আমরা? প্রোক্যারিওটদেরকে রাখবো। প্রোক্যারিওটা এটাকে বলতেছি আমরা হচ্ছে প্রোক্যারিওটা, আর হচ্ছে এখানে যেই ইশারা থাকবে, প্রাণীরা থাকবে, তাদেরকে আমরা বলবো প্রোক্যারিওট। এখন এরা কি? এরা হইতেছে আদিকোষ বিশিষ্ট, মেইনলি কোষের উপর ভিত্তি করে। সুপার কিংডম 1 হচ্ছে প্রকৃত আদিকোষী, আর সুপার কিংডম 2 হচ্ছে প্রকৃত কোষী। আদিকোষ কেন? নিউক্লিয়াস এদের সুগঠিত নয়, এককোষী আণুবীক্ষণিক জীব। আচ্ছা দেখো, এখন এই সুপার কিংডম 1-এর আন্ডারে মেবি আমাদের অনেকগুলা, আচ্ছা না একটাই, আচ্ছা খালি মনেরা হচ্ছে আমাদের সুপার কিংডম 1-এ পড়তেছে। এরা কীরকম? এরা হচ্ছে আদিকোষ বিশিষ্ট, এককোষী হবে, ফিলামেন্টাস হবে। হ্যাঁ, ফিলামেন্টাস মানে এই যে এরকম, এই যে এরকম ফিলামেন্ট টাইপের গঠন করছে। হ্যাঁ, এক মানে এইরকম একটার পর একটা দেখো অনেকগুলো মিলে মিলে হচ্ছে আমাদের একটা লম্বি হচ্ছে আমাদের ফিলামেন্ট গঠন করতেছে। আর হচ্ছে কলোনিয়াল হইতে পারে, ফিলামেন্টাস কলোনিয়াল মানে একসাথে অনেকগুলো যেরকম দল বেঁধে থাকবে, ঠিক আছে? তাহলে হচ্ছে কিন্তু এদের হইতেছে নিউক্লিয়াস সুগঠিত থাকে না মানে হচ্ছে আমাদের নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিয়ার পর্দা থাকবে না, আর বাকি সব কিছু থাকবে কিন্তু কোষে ছড়াই ছিটিয়ে থাকবে। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, কিন্তু রাইবোজোম থাকবে। রাইবোজোম থাকবে যেটা, সেটা হচ্ছে আদিকোষীয় রাইবোজোম, মানে একদম 70s রাইবোজোম, 80s না, মানে অত বেশি সুগঠিত না আর কি। কোষ বিভাজন কিভাবে হয়? হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া। কেন দ্বিবিভাজন প্রক্রিয়া? এরা হতেছে এককোষী হয়, এককোষী কোষ এরকম একটা জাস্ট এরকম কোষ থাকে, তো কোষে যেরকম ভাঙে আর কি, ভেঙে যে 2টা হয়ে গেল, শেষ। এটা হইতেছে দ্বিবিভাজন আর কি। হ্যাঁ, এটা কোন প্রক্রিয়া হয় এটা তো আমরা পড়ছি ওই যে অ্যামাইটোসিসে, তো ওইটা আই থিঙ্ক বুঝবে তোমরা এখন। প্রধানত শোষণ পদ্ধতিতে হচ্ছে এরা খাদ্য গ্রহণ করে। হ্যাঁ, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। আচ্ছা, তোমরা এভাবে হচ্ছে একটা নোট করবা যে জীবের শ্রেণীবিন্যাস, তারপরে হচ্ছে এই যে মনে করো শ্রেণীবিন্যাস, জীবের শ্রেণীবিন্যাস, তারপরে হচ্ছে এই যে সুপার কিংডম 1, সুপার কিংডম 2, হ্যাঁ কিংডম 1, তারপরে হচ্ছে আমাদের কিংডম 2, তারপরে এটার আন্ডারে কি? এটার আন্ডারে হচ্ছে আমাদের মনেরা। তারপরে হচ্ছে এই কিংডম 2-এর আন্ডারে যেগুলো আসে সেগুলোকে এখানে লিখবে, লিখে হচ্ছে এখানে যে বৈশিষ্ট্যগুলো লিখবা, যে এককোষী, তারপরে হচ্ছে আমাদের এককোষী ফিলামেন্টাস, কলোনিয়াল, তারপরে খাদ্য গ্রহণ করে কিভাবে, তারপরে হচ্ছে আমাদের দ্বিবিভাজন প্রক্রিয়া যে কোষ বিভাজন করে, এগুলো হচ্ছে সব লিখবে। আর তারপরে হচ্ছে ওই কি সেকেন্ড কিংডমের আন্ডারে যা যা আছে ওগুলোও লিখবা, লিখে হচ্ছে নোট করে আমাদেরকে পোস্ট করবা, ঠিক আছে? এই যেগুলোটা অবশ্যই করবা। নীলাভ, সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া হচ্ছে এটার উদাহরণও অবশ্যই যাতে আমি পাই। হ্যাঁ, কারণ উদাহরণ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে সুপার কিংডম 2, যেটা বলছি আমি ইউক্যারিওটা বা প্রকৃতকোষী, কারণ এদের নিউক্লিয়াস সুগঠিত, বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এরা বহুকোষীও হতে পারে, এরা এককভাবে বা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। দেখো প্রোটিস্টা, রাজ্য 2 প্রোটিস্টা, এটা হচ্ছে আমাদের
এর মধ্যে আছে আর কি। হ্যাঁ, প্রোটিস্টা হতেছে এককোষী বা বহুকোষী হয়, এরা একক বা কলোনিয়াল থাকতে পারে, ফিলামেন্টাস হতে পারে, আর সুগঠিত নিউক্লিয়াস অবশ্যই থাকবে, নাহলে এরা কখনো আমাদের ওই যে ইউক্যারিওট হইতো না বা সুপারকিংডম 2-তে আসতো না। সুপারকিংডম 2 মানেই হচ্ছে প্রকৃতকোষী। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা হচ্ছে পরিবৃত থাকবে। হ্যাঁ, ডিএনএ আরএনএ সব থাকবে, সকল ধরনের অঙ্গাণু থাকবে। যেরকম আমাদের বনের রাতে কী ছিল, প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া, এগুলো তো সুগঠিত ছিল না। তারপরে হচ্ছে রাইবোজোমও তো ছিল না, তো এইরকম থাকবে না, এখানে সবই থাকবে। আর হচ্ছে খাদ্য গ্রহণ, শোষণ, ফটোসিনথেটিক এই পদ্ধতিতে ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে অযৌন প্রজনন ঘটে। আর ইসেতে মনের রাতে ঘটছিল কি, দ্বিবিভাজন। আচ্ছা, দ্বিবিভাজন কিন্তু এক কোষী ছাড়া পসিবল না, কারণ দুইটা কোষ থাকলেই মানে যে একটা কোষেরই খালি দ্বিবিভাজন হয়ে দুইটায় পরিণত হওয়া সম্ভব, এই কারণে হচ্ছে ওইখানে পসিবল, অন্য ক্ষেত্রে পসিবল না। কনজুগেশনের মাধ্যমে অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে হচ্ছে আমাদের যৌন প্রজনন ঘটে, কিন্তু কোনো ভ্রূণ গঠিত হয় না। আচ্ছা, এই যে ভ্রূণ গঠিত হয় না, কারণ এরা কিন্তু আলটিমেটলি নিম্ন শ্রেণীর হচ্ছে প্রকৃতকোষী আর কি। অ্যামিবা, পারমেসিয়াম এককোষী, বহুকোষী শৈবাল। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আর কি আছে, ফানজাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া। হ্যাঁ, এখন আমাদের ফানজাই যেটা, এটাও তো বুঝতেছো, ছত্রাক বুঝাই যাচ্ছে। প্লান্টি উদ্ভিদ, অ্যানিমেলিয়া হচ্ছে পশু পাখি। তো ফানজাই যেটা স্থলজ, মৃতজীবী, পরজীবী হতে পারে, এককোষী বা মাইসিলিয়াম অর্থাৎ সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত হতে পারে, নিউক্লিয়াস সুগঠিত, কোষপ্রাচীর কাইটিন থাকে, খাদ্য গ্রহণ, শোষণ, ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। আচ্ছা, ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম এরা এরকম। প্লান্টি কি, এরা হচ্ছে প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ, উন্নত টিস্যুতন্ত্র থাকবে, ভ্রূণ সৃষ্টি হবে। আচ্ছা, এর আগে কিন্তু ভ্রূণ সৃষ্টি হইতেছিল না ওই যে বনেরা প্রোটিস্টার। ডিপ্লয়েড পর্যায়ে হবে, স্থলজ, জলজ প্রজাতি আছে, যৌনচরণ হচ্ছে অ্যানাইসোগ্যামাস। তারপরে হ্যাঁ, মানে আকার আকৃতি শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট দুইটা গ্যামেটের মধ্যে যৌনচরণ হয়। সেম টাইপের হবে না কিন্তু, কারণ সেম টাইপের গ্যামেটে তো যৌনচরণ হয় না। আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ, এরা সপুষ্পক। আচ্ছা দেখো, প্ল্যান্টির আবার হতেছে ভাগ আছে কি কি, মসবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আপৃতবীজি। চারটা মনে রাখা ইম্পর্টেন্ট। এটা নিয়ে তোমাদের ডিটেলে এখন আলোচনা নাই, সামনে আসবে। অ্যানিমেলিয়া হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী, এদের হচ্ছে কোষে কোনো জড় কোষপ্রাচীর থাকে না, কোষপ্রাচীর প্লাস্টিড, কোষগহ্বর থাকে না। প্লাস্টিড না থাকায় হচ্ছে এরা হেটারোট্রফিক। আছে, হেটারোট্রফিক আর অটোট্রফিক এই দুটা জিনিস কি জানো? হেটারোট্রফিক মানে হচ্ছে আমাদের অ্যানিমেলিয়া যারা, তারা হচ্ছে মানে পরভোজী, মানে আমাদের খাবার অন্য কেউ হচ্ছে তৈরি করে দেয় আর কি, আমরা করতে পারি না। আর এই যে এরা যে আছে আমাদের প্ল্যান্টি হচ্ছে আমাদের অটোট্রফিক। এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, কারণ অনেক সময় তোমাদের এরকম পার্থক্য হচ্ছে সৃজনশীল কোশ্চেনে দিয়ে দেয়, যদিও তোমাদের বই এটা লেখা নেই অটোট্রফিক, বাট দিতে পারে। অটোট্রফিক মানে হচ্ছে স্বভোজী আর কি। খাদ্য গলাধঃকরণ করে, আর হচ্ছে দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান, প্রধানত যৌনচরণের মাধ্যমে হচ্ছে আমাদের বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ হচ্ছে স্ত্রী প্রাণী যৌনাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। আচ্ছা, ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, ভ্রূণ তো থাকেই, ভ্রূণীয় স্তরও থাকে আর কি। প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী হচ্ছে আমাদের এর অন্তর্ভুক্ত। 2004 সালে হচ্ছে টমাস কেলভিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা এই দুই নামে ভাগ করেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন। তিনি জীবজগৎকে 6টা রাজ্যে ভাগ করেছেন। আচ্ছা, এটা পরে আমরা জানতে পারবো। তারপরে হচ্ছে এখন আসি শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আচ্ছা, যেইটুকু পড়ায় গেলাম ওইটুকু দরকার হলে আবার দেখো, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা লাগবে। এরপরে দেখো ধাপগুলো হচ্ছে আমরা কেন করি, এখানে দেখো কি কি আছে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আচ্ছা দেখো, প্রজাতি বলতে কি, যেরকম মনে করো মানুষ, হ্যাঁ মানুষ প্রজাতি, হ্যাঁ আমাদের মানুষ যেটা আমরা যে মানে মোটা দাগে যদি বলি, আমাদের মোটা দাগে যদি আমরা বলি যে পৃথিবীর সব মানুষের কথা, তাহলে হচ্ছে এরা আমাদের একটা প্রজাতিতে পড়ে। হ্যাঁ, প্রজাতি। এখন এই প্রজাতি হচ্ছে আবার একটা বৃহত্তর গণর অংশ। গণতে আমাদের কি কি আছে, মানুষের সাথে হনুমান, তারপরে হচ্ছে বানরও মেবি, আমাদের সবাই হোমো,
এরকম হচ্ছে গণ, এরকম একটা গণর আন্ডারে থাকে। হ্যাঁ, তো আমরা যদি বলি আমরা হচ্ছে হোমোস্যাপিয়েন্স, হ্যাঁ আমাদের প্রজাতি হচ্ছে হোমোস্যাপিয়েন্স, মানুষের উদাহরণ যদি দেই। হ্যাঁ, আর আমাদের এখানে এই যে গণটা কি, গণটা হচ্ছে আমাদের হোমো হচ্ছে আমাদের গণ। এরপরে এই যে হোমো গণর মতো আরও কয়েকটা গণ নিয়ে, মানে অনেকগুলা গণ মিলে একটা প্রজাতি, এরপরে এই অনেকগুলা গণ মিলে আরেকটা হচ্ছে গোত্র থাকে। হ্যাঁ, একটা গোত্র। তো গোত্রের আন্ডারে কতগুলা গণ থাকে, গণর আন্ডারে আবার কতগুলা প্রজাতি থাকে, আবার কতগুলা গোত্র মিলায় কি তৈরি হচ্ছে আমাদের অনেকগুলা বর্গ মিলায় হচ্ছে তৈরি হচ্ছে আমাদের ক্লাস বা শ্রেণী অনেকগুলা মিলায় তৈরি হচ্ছে আমাদের পর্ব, আর পর্ব অনেকগুলা মিলায় তৈরি হচ্ছে রাজ্য বা কিংডম। হ্যাঁ, ওই যে বললাম সুপার কিংডম বা যাই হোক, মানে কিংডম। তাহলে হচ্ছে মেইন কথা হচ্ছে আমরা ওই সব মানে প্রাণীর কথা যদি বলি, তাহলে আমরা হচ্ছে একটা হইতেছে কিংডমের অংশ। যদি বলি কিংডমের মধ্যে হচ্ছে অনেকগুলো পর্ব আছে, আমাদের কিছু কিছু বৈশিষ্ট্য মানে এরকম থাকে, মনে করো একটা রাজ্যের আন্ডারে কতগুলো পর্ব আছে, সেই পর্বের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেরকম মনে করো কেউ প্রকৃতকোষী, তারা একটা পর্বে পড়বে, যারা কেউ হচ্ছে প্রকৃতকোষী না আদিকোষী, তারা একটা পর্বে বলবে। আমি সাপোজ উদাহরণ বলতেছি। তো তাহলে হচ্ছে 2টা পর্ব আমরা হয়ে গেল। তারপরে হচ্ছে এখন প্রকৃতকোষীর মধ্যে যারা মেরুদণ্ডী, এটা একটা বৈশিষ্ট্য, অমেরুদণ্ডী একটা বৈশিষ্ট্য। সেই ওয়াইজ আমরা কিছু শ্রেণীতে ভাগ করব, যে একটা শ্রেণী হচ্ছে প্রকৃতকোষী মেরুদণ্ডী, আরেকটা শ্রেণী হচ্ছে অপ্রকৃতকোষী মেরুদণ্ডী। তো এইভাবে শ্রেণীতে আসলাম, সেটার থেকে আরও স্পেসিফিক বৈশিষ্ট্য দিয়ে বর্গতে আসবো, পর্ব থেকে শ্রেণীতে আসলাম, তারপর শ্রেণী থেকে বর্গে আসলাম, বর্গ থেকে আবার গোত্রে আসলাম, এরকম কিছু বৈশিষ্ট্য নিয়ে তারপরে হচ্ছে গণতে আসলাম, তারপরে হচ্ছে প্রজাতিতে, ফাইনালি একদম মানে স্পেসিফিক বৈশিষ্ট্য, যেরকম মানুষ ছাড়া মানুষের প্রজাতিতে আর কেউ নাই, এরকম। ঠিক আছে, এবং আমাদের সেম প্রজাতির মানুষের কিন্তু ক্রোমোজোমের একদম বিন্যাস, সংখ্যা সবকিছু সেম হয়। এটা পার্থক্য এগুলোই সমস্যা। তো কত মিল দেখো, উপরের ধাপ যেন বড় একটা সেট, আর নিচের ধাপ হচ্ছে তার উপসেট। হ্যাঁ, এরকম তোমরা যদি সেটের অঙ্ক করো তাহলে বুঝবে, নাইলে তোমাদের এই ব্যাপারটা আরও প্যাচ কাটবে। আমি যাই না সেটের অঙ্ক এখন করে রেখি ক্লাস 10-এ। আচ্ছা, যাই হোক, এখন এই যে দেখো উদাহরণ দিয়ে মানুষেরটা বলছে। আচ্ছা, আমি যেটা বললাম এখানে বলছে, দেখো রাজ্য অ্যানিমেলিয়া আমাদের রাজ্য। হ্যাঁ, আমাদের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া মানুষের। কেন? কারণ হচ্ছে আমরা সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী পরভোজী জটিল টিস্যুতন্ত্র আছে। এখন তাহলে অ্যানিমেলিয়া তো আমাদের মতো আরও অনেকে আছে। এখন সবাই কি কর্ডাটা সবাই না। কেন আমরা কর্ডাটা পর্ব আমাদের কেন কর্ডাটা? কারণ আমাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে নটোকর্ড আছে। নটোকর্ড তো মাছেরও আছে, তারপর আরও অনেক প্রাণীর আছে, সামনে পড়বে। তো সবাই কি আমাদের ম্যামালিয়া শ্রেণী কি সবার ম্যামালিয়া হবে? তা কিন্তু না। কেন আমরা ম্যামালিয়া? কারণ হচ্ছে আমরা হচ্ছে মায়ের বুকের দুধ খেয়ে হচ্ছে বড় হয়েছি। বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়ায় ম্যামালরা, আর হচ্ছে লোম বা চুল থাকে এই জন্য। এখন মায়ের বুকের দুধ খেয়ে তো অনেকেই ডলফিন, হ্যাঁ ডলফিন, আচ্ছা হ্যাঁ, অনেকেই হইতেছে বড় হয়, প্লাস লোম বা চুল অনেকেরই আছে। তো সবাই কি আমাদের সবার বর্গ কি প্রাইমেট হবে? সবার বর্গ কিন্তু প্রাইমেট হবে না। কাদের বর্গ প্রাইমেট হবে? যাদের আঁকড়ে ধরার উপযোগী হাত থাকবে, আর হচ্ছে ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত হবে। আমরা সব কিছু দৃষ্টিকে দিয়ে বেশি অনুভব করার চেষ্টা করি। যখন আমরা দেখে বুঝতে পারি না, তখন হচ্ছে ঘ্রাণ নিয়নের সময় বুঝি। এখন এরপরে আবার আমাদের কি গোত্র হচ্ছে হোমিনিডে। হ্যাঁ, হোমিনিডে কেন গোত্র? প্রাইমেট সবাই কি হোমিনিডে? তা কিন্তু না। কারণ আমরা শিম্পাঞ্জি, বানর, গরিলা এদের সাথে হচ্ছে সাদৃশ্য আছে যাদের, তারা হচ্ছে হোমিনিডে। এরপরে দেখো গণ হোমো, কারণ আমাদের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারে। ওই মস্তিষ্ক যে বড়, এটা কিন্তু উন্নত মস্তিষ্কের একটা লক্ষণ। মস্তিষ্ক হচ্ছে যত উন্নত তত বড় হয়। হ্যাঁ, মানে ওই দেহের অনুপাতে মস্তিষ্ক বড় হয় আর কি। প্রজাতি হচ্ছে আমাদের হোমোস্যাপিয়েন্স, কারণ চওড়া খাড়া কপাল, খুলির হাড় হোমোগণে অন্যান্য প্রজাতির তুলনায় পাতলা, আর হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে উন্নত। এই জন্য আমরা হচ্ছে প্রজাতি হোমোস্যাপিয়েন্স। এই যে ক্লাসিফিকেশন ঠোঁটস্থ রাখতে হবে। আর যাই হোক, অনুধাবনে তোমাদের ক্লাসিফিকেশন আসবে, লিখে রাখো। আচ্ছা, এখানে আর কিছু পড়তেছি না। এরপর দ্বিপদ নামকরণ পদ্ধতি।
তাহলে দ্বিপদ নামকরণ পদ্ধতি দেখো আমাদের প্রত্যেকটা জীবের হচ্ছে নাম আমাদের দুইটা অংশ বা পদ নিয়ে গঠিত। প্রথমটা গণের নাম, তারপরে হচ্ছে প্রজাতির নাম। গোলালুর বৈজ্ঞানিক নাম কি আমাদের? সোলানাম টিউবারাসাম, এটা মনে রাখতে হবে। সোলানাম হচ্ছে গণনাম, বৌসিলাম, টিউবারাসাম হচ্ছে প্রজাতির নাম। যে তারপর দেখো মানুষের যেরকম হোমো স্যাপিয়েন্স, এই হোমোটা কিন্তু আমাদের গণ আর হচ্ছে আমাদের স্যাপিয়েন্সটা প্রজাতি। এখন এই যে দুইটা পদ নিয়ে যে গঠিত হয় এটাকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিনাল নোমেনক্লেচার বলে। হ্যাঁ, এখন দ্বিপদ নামকরণের জন্য কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো কারা ঠিক করছে? উদ্ভিদের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার ঠিক করছে, প্রাণীর নাম ঠিক করছে ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। হ্যাঁ, আর এই ওয়াইজ হচ্ছে আমাদের নামকরণ করতে হবে, প্লাস হচ্ছে লিখার নিয়ম বা যাই বলে সব কিছু হচ্ছে এরা শিখাই দিছে। আচ্ছা, 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারলাস নিলিয়াস তার হচ্ছে স্পেসিয়াস প্ল্যান্টারাম বইটা রচনা করেন। বইয়ের নাম প্লাস কত সাল কে লিখছে খুবই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন হচ্ছে এই বইটা উদ্ভিদ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করে, আর এর মাধ্যমে হচ্ছে যাই হোক। এখন দেখো মেইন কথা হচ্ছে আমাদের পদ্ধতিগুলা, এই যে স্টেপগুলো এটা পড়তে হবে। হ্যাঁ, যতগুলো স্টেপ আছে সবগুলা দেখতে হবে। দেখো ফার্স্ট স্টেপটা কি? নামকরণ ল্যাটিন ভাষায় হতে হবে কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে ফার্স্টে গেলো আমাদের ল্যাটিন ভাষা। হ্যাঁ, আচ্ছা, যেরকম দেখো আমাদের ল্যাটিন ভাষায় যদি নাও হয় ল্যাটিন ভাষায় উপস্থাপনা করতে হবে। যেরকম আমরা একটা নতুন হচ্ছে আমাদের জাকেরানা ঢাকা নামে ঢাকায় এক ধরনের ব্যাঙ পাওয়া গেছে। জাকেরানা ঢাকা কেন নামকরণ করা হয়েছে ব্যাঙটার? নতুন ব্যাঙের প্রজাতি পেয়ে এটা করা হয়েছে। এটা কি ল্যাটিন? এটা কিন্তু ল্যাটিন না, কিন্তু এটা ল্যাটিন ভাবে হইতেছে উপস্থাপনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেন হচ্ছে মানে তার নাম যেহেতু জাকের, তো এই জন্য তাকে সম্মান দেখায় হচ্ছে আমরা জাকেরানা ঢাকা রাখছি এটার নাম। হ্যাঁ, কিন্তু আমরা এটাকে তো আর ইসে করতে পারি নাই, মানে এটা তো আর ল্যাটিন শব্দ না, কিন্তু এটাকে আমরা ল্যাটিনভাবে উপস্থাপনা করেছি। আচ্ছা, বৈজ্ঞানিক নামের দুইটা অংশ হতে হবে, একটা হচ্ছে গণনাম আর একটা হচ্ছে প্রজাতি নাম। আলাদা মানে অল্প অর্ধেক লিখে হচ্ছে হবে না। ল্যাবেও রহিটা সবসময় এই দুইটা পদেরই লিখতে হবে, মানে দ্বিপদ মানেই তো দুইটা পদ, মানে বাইনোমিনাল নোমেনক্লেচার, তো দুইটা পদ ছাড়া কখনোই দ্বিপদ নামটা হবে না আর কি, দুইটা পদ থাকতে হবে। আর সেটা অবশ্যই গণনাম প্রজাতি নাম, এমনি না, ল্যাবেও গণ রহিটা প্রজাতি। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হবে। একই নাম দুইটা, হ্যাঁ, কারণ এটা কিন্তু আমরা যেরকম ইংলিশে একটা বলি বাংলায় একটা বলি কোন মানে এক একটা প্রজাতিকে, বাট এই যে সায়েন্টিফিক নেম বা সেটা বলে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবাই ইউজ করবে সেমটা, তো এই জন্য আমাদের এটা অবশ্যই অনন্য হতে হবে। বৈজ্ঞানিক নামের প্রথম, আচ্ছা, যখন আমরা লেখা শুরু করব এই যে যেভাবে লিখছিলাম এই যে হোমো, তারপরে স্যাপিয়েন্স, দেখো আমি কিন্তু হোমোটা শুরু করছি ইসে দিয়ে, হোমোটার এইচ বড় হাতের দিয়ে শুরু করছি, এই জন্য মানে আর কিন্তু স্যাপিয়েন্সের এইচ কিন্তু বড় হাতের দিইনি, ছোট হাতের দিছি। তো হোমো মানে গণটা হচ্ছে আমাদের বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে আর পরের অংশটা ছোট। তারপরে এই যে ছোট, এই যে যেরকম পিঁয়াজ অ্যালিয়াম সেপা, সিংহ হচ্ছে প্যান্থেরা লিও, এই দুটো কিন্তু মনে রাখতে হবে। গোলালু সোলানাম টিউবারাসাম, পিঁয়াজ অ্যালিয়াম সেপা, প্যান্থেরা লিও, সিংহ, এগুলো মনে রাখতে হবে। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে হতে হবে, ধান অরাইজা স্যাটিবা, তারপরে হচ্ছে কাতল মাছ কাটলা। হাতে লেখার সময় গণ প্রজাতি দুইটার নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। এটা যে কত বেশি ইম্পর্টেন্ট, এটা যদি না লিখো তোমাদের ওই যে শ্রেণীবিন্যাস বললাম না, রাজ্য ওই যে মানুষের শ্রেণীবিন্যাস করো এরকম আসে, ওই যে কিংডম অ্যানিমেলিয়া, তারপরে হচ্ছে মানে এভাবে সবগুলো লিখতে হয়। তো তোমরা তখন কি করো, সব ঠিক মতো লিখছো, মানে আমি নিজেই এই কাজটা করছিলাম আমার ক্লাস 10-এর ফার্স্ট টার্মে, আমি পুরাটা একদম সুন্দর করে লিখছি। লিখার পরে দেখি কি ম্যাডাম আমার নাম্বার কেটে রাখছে। হ্যাঁ, তো আমি তো হাফ ইয়ারলি পরে তো তখন তো মানে 1 নাম্বার কেন কাটা হয়েছে, আমার সাথে অবিচার হয়েছে, এটা বলে গেছি। যাওয়ার পরে ম্যাডাম আমাকে বলতেছে, বাবা তুমি তো হচ্ছে হোমো আর স্যাপিয়েন্স যে এমনি লিখে রাখছো এটা নিচে কোনো দাগ দাও নেই। হাতে লেখা হইলে সবসময় দাগ দিতেই হবে, নাইলে নাম্বার মানে টিচার কাটবে, এটা কাটাই উচিত। যদি উনি না কাটে তোমাদের উপর দয়া করে কাটে নেই, কারণ এমনিতে দেখো আমরা এখানে দেখো প্যান্থেরা লিও যে লিখছে ইটালিক আকারে লিখছে। হ্যাঁ, কিন্তু তুমি কি হাতে লেখার সময় ইটালিক লিখতে পারবে না। তো এই যে এভাবে কাটলা এভাবে হচ্ছে লিখবা। এবং দেখো আমি যতবার হোমো স্যাপিয়েন্স লিখতেছি সব জায়গায় নিচে হচ্ছে দাগ দিচ্ছি, তো এটাই ইম্পর্টেন্ট।
কয়েকজন প্লাস হচ্ছে হ্যাঁ মানে তুমি যদি আরও অন্য জায়গায় এখন থেকে খেয়াল করো যে ভাইরাসের নাম বা ব্যাকটেরিয়ার নাম বা কোনো প্রাণীর নাম এভাবে মানে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সায়েন্টিফিক নেমটা দেওয়া হয়েছে, তো তাইলে যখন সেটা তুমি পরীক্ষার খাতায় লিখবা অবশ্যই নিচে দাগ দিবা। ওই যক্ষার বা কিসের জানি এরকম আমার একটা হয়েছে, ও আচ্ছা নিউমোনিয়া মনে হয়, বা যাই হোক কোনো একটা এরকম রোগের এরকম ভাইরাস বা ব্যাকটেরিয়ার নাম ছিল, আমি হচ্ছে খাতায় লিখি নাই আবারও, মানে আমি জানি যে বৈজ্ঞানিক নামের নিচে দিতে হয়, বাট ওই যেহেতু এটা আলাদা ছিল খেয়াল করিনি, তো ওইরকম আমাকে আবার নাম্বার কাটছিল। তো এটাই যেটা খেয়াল রাখতে হবে, যদি কয়েকজন বিজ্ঞানী আমাদের একই নাম দিয়ে মানে একটা জীবের নাম দেওয়া থাকে তাহলে হচ্ছে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটা গৃহীত হবে। আর হচ্ছে যখন যিনি প্রথম বিজ্ঞান সম্পন্ন নাম দিবেন তার হচ্ছে নামটা হচ্ছে মানে বিজ্ঞানিক নামের শেষে লেখা হয় যে হোমো স্যাপিয়েন্স অরিভা স্যাটিভা, এল দিয়ে হতেছে লিনিয়াস বোঝায় এবং কোন সালে করা হয়েছে এটাও দেয়। এখন এটা হচ্ছে আমরা যখন নর্মালি লিখি তখন হচ্ছে অনেক সময় স্কিপ করে যাই, তো এটা সমস্যা না, কিন্তু এটা নিয়ম আর কি এমনিতে। হ্যাঁ, তাইলে হচ্ছে দেখো কি কি আমরা পাইলাম। ফার্স্ট অফ অল আমাদের অবশ্যই বৈজ্ঞানিক নাম ল্যাটিন হইতে হবে অথবা ল্যাটিনভাবে উপস্থাপনা করতে হবে, তারপরে গেল এরপরে হচ্ছে আমাদের দুইটা অংশ থাকা মাস্ট। হ্যাঁ, তাইলে হচ্ছে আমাদের ল্যাটিন বা ল্যাটিনভাবে উপস্থাপনা, তারপরে হচ্ছে নামের দুইটা অংশ থাকা গেল। এরপরে হচ্ছে আমাদের অনন্য হইতে হবে, অবশ্যই দুইটা জীবের নাম সেম হওয়া যাবে না, প্রথমটার অক্ষর মানে গণনামের অক্ষরটা বড় হইতে হবে আর বাকিগুলো সব ছোট হবে। তারপরে মুদ্রণের সময় ইটালিক হইতে হবে অক্ষরগুলো, আর মুদ্রণ ছাড়া যদি হাতে লিখি তাহলে হচ্ছে আমাদের নিচে দাগ দিতে হবে। গেল 6টা নিয়ম। এরপরে হচ্ছে যদি অনেকে নাম দিয়ে দেয় তাহলে প্রথমে যে নাম দিছে তারটা অ্যাকসেপ্টেবল, আর হচ্ছে যদি প্রথমে যে দিছে তার নাম হচ্ছে আমাদের বৈজ্ঞানিক নাম লেখার পরে ছোট করে লিখতে হবে এবং সাথে কোন সালে দেওয়া হয়েছে ওইটা লিখতে হবে। গেল। এরপরে দেখো অনেকগুলো নাম আছে, এটা নিয়ে হয়তো হচ্ছে এত ভয় পাওয়ার দরকার নেই, দেখি আমি একটু দাগাই দিই। হ্যাঁ, ধান অরিজা স্যাটিভা এটা লাগবে, পাট লাগবে, কর্করাস ক্যাপসুলারিস, আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এটা লাগবে, কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফিলাস এটা লাগবে, শাপলা নিমফায়া নচালি এটা লাগবে, জবা হিবিস্কাস রোজা সাইনেন্সিস এটা লাগবে। তারপরে কলেরা জীবাণুটাও লাগবে আমাদের, ভিব্রিও কলেরা, ম্যালেরিয়াটাও শিখে রাখো, প্লাজমোডিয়াম ভাইভাক্স, হ্যাঁ এটা লাগবে, রয়্যাল বেঙ্গল টাইগারটা লাগবে, প্যান্থেরা টাইগ্রিস, মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স এটাও লাগবে। আচ্ছা আই থিঙ্ক এখানে সবই লাগবে বুঝছো, মানে বাকি যেগুলো আছে ওগুলো যদিও কম ইম্পর্ট্যান্ট। আচ্ছা ইলিশেরটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা মানে তোমরা শুরুতে হয়তো এতগুলা পারবা না, যদি এখন পরে শুরু করো পারবা না, হয়তো আগেও তোমরা কিছু পড়ে রাখছো, বাট না পারলেও এখন 5টা মুখস্থ করো, এখন অ্যাটলিস্ট এই প্রথম 5টা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আর হচ্ছে এই দুটো তো আছেই। হ্যাঁ, এই 7টা কোনোভাবেই মিস দেওয়া যাবে না, তো এইগুলা পড়ো, তারপরে হচ্ছে আস্তে আস্তে বাকিগুলো হচ্ছে লিখে লিখে শিখে ফেলবা, প্রতিদিন হচ্ছে কয়েকবার লিখবা, লিখলে হচ্ছে হয়ে যাবে। আর বারবার উচ্চারণ করবা, ধান অরাইজা সেটিভা, ধান অরাইজা সেটিভা, ধান অরাইজা সেটিভা, এভাবে বলে বলে ধান অরাইজা সেটিভা এভাবে হচ্ছে মুখস্থ করো। তো আর স্পেলিংটা একটু দেখো প্লিজ, স্পেলিং ভুল মানে খুবই কমন ব্যাপার। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো আজকে আমি মেইন যেটা SW দিলাম, কি SW দিলাম, এই যে এভাবে হচ্ছে তোমরা হচ্ছে ইসে করবা যে জীবের শ্রেণীবিন্যাস। হ্যাঁ, যে জীবের শ্রেণীবিন্যাস, তারপরে হচ্ছে এভাবে লিখবা সুপার কিংডম 1, সুপার কিংডম 1, তারপরে হচ্ছে সুপার মানে আমি এখানে সংক্ষেপে লিখতেছি, সুপার কিংডম 1-এ কি আছে আমাদের, 1-এ আছে হচ্ছে আমাদের মনেরা। তারপরে হচ্ছে কি কি লিখবো এখানে কয়েকটা জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে এটার এককোষী না বহুকোষী, খাদ্যাভ্যাস কি, তারপরে হচ্ছে এদের জনন কিভাবে সম্পন্ন হয়, আর উদাহরণ, এই 4টা পয়েন্ট। হ্যাঁ, 4টা পয়েন্ট হচ্ছে এখানে লিখবো। আর তারপরে সুপার কিংডম 2-তে হচ্ছে 4টা সাব মানে ইসে আছে না, এই 4টা হচ্ছে লিখবো, লিখে এই 4টা পয়েন্টই সবগুলাতে লিখবো। ঠিক আছে, সবগুলাতে হচ্ছে আমাদের এভাবে হচ্ছে 4টা পয়েন্ট হচ্ছে লিখবো আমরা। তো এভাবে হচ্ছে পুরো একটা ছক করে SW অবশ্যই জমা দেবা। ঠিক আছে, এটা 5টা আর যাই হোক। ঠিক আছে, তো আজকে এটুকুই আমাদের, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। আসসালামু আলাইকুম সবাইকে।